সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। জনতার দাবি বাস্তবায়নে ফের রাজপথে নামতে হবে বিএনপিকে, মন্তব্য গয়েশ্বর রায়ের। আইন শৃঙ্খলার উন্নতিতে সন্ধ্যা থেকে চালু হচ্ছে সেন্ট্রাল কমান্ড সেন্টার, জানালেন প্রেস সচিব। পুলিশের কেউ ভয়ে কেউ চাপে অন্যায় করেছে, মন্তব্য স্বরাষ্ট্র সচিবের। অনার্স কোর্স হবে 3 বছরের। 32 নম্বরের বাড়ির নিচে পানির মধ্যে কিছু পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের 25 কর্মকর্তার নামে লকার খুঁজে পায়নি দুদক। 3 থেকে 4 মিনিটেই তামিম মুশফিকের বিদায়, ক্ষুব্ধ বরিশালের ক্রিকেট প্রেমীরা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সংস্কার কমিশনের কোনো সুপারিশ যদি নির্বাচনের অন্তরায় হয় তাহলে শুধু ইসি নয়, বিএনপির পক্ষ থেকেও বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে কথা জানান তিনি। নজরুল ইসলাম খান ব্রিফিংয়ে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কমিশনের তথ্য অনুযায়ী আগামী মে মাস নাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হবে। বিএনপি আশা করে দ্রুত নির্বাচন, তবে বর্তমান পরিস্থিতিতে যে সরকার রয়েছে তাতে এই কমিশনের পক্ষে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব নয়। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আছে জানিয়ে নজরুল ইসলাম জানান, ভোটের সময় নিয়ে ইসিকে কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। নির্বাচনের সার্বিক বিষয়টি ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করা হবে, সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে ইসি। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কোন বিধান বা আইনের পরিবর্তন হলে ইসিকে সেটা মানতে হবে। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে সেটাই বাধা দেবে বিএনপি। জনতার দাবি বাস্তবায়নে বিএনপিকে আবারও রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর রায় বলেন, 5 আগস্টের দৃশ্যমান জাতীয় শত্রুকে মোকাবেলা করতে সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সফলতা এসেছে, কিন্তু বর্তমানে অদৃশ্য শক্তির মোকাবেলা করতে আবারও জনগণকে রাজপথে নেমে আসতে হবে। তিনি আরো বলেন, আন্দোলনের যারা অবদান রেখেছেন তাদের মাথায় মুকুট পরিয়ে রাখতে চায় বিএনপি, কিন্তু তারা যদি পতিত হতে চায় তাহলে কিছু করার থাকবে না। সংস্কার কমিশনের মাসের পর মাস সময় লাগার কিছু নেই, কালক্ষেপণ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সব বাহিনী সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ সন্ধ্যা 6টা থেকেই কাজ শুরু করেছে। কমান্ড সেন্টার সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা জানান। পুলিশের সত্যিকার অর্থে সংস্কার আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। এ সময় পুলিশ বাহিনীর বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, পৃথিবীর যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশ পরাজিত শক্তিকে রাখেনি, কিন্তু আমরা অতটা অমানবিক কি হতে পারিনি। আমরা বাহিনীকে সংস্কার করতে চেয়েছি। পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে, কিছু যারা ডাই হার্ট ছিল তারা পালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র সচিব বলেন, একটা বাহিনীর মনোবল ভেঙে গেছে, পুলিশের সত্যিকার অর্থে সংস্কার আনার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক, এজন্য তাদের সক্রিয়ভাবে কাউন্সেলিং করা হচ্ছে। যারা দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্য বলেও জানান নাসিমুল গনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 বছরের সম্মান বা অনার্স কোর্স রয়েছে, তার মেয়াদ কমিয়ে 3 বছর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 বছরের অনার্স কোর্সকে 3 বছরের করা হবে। বাকি 1 বছরের ডিপ্লোমা ও কারিগরির ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে, আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেট ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে।
আয়নাঘর বা গোপন বন্দিশালা থাকতে পারে এমন সন্দেহে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান। এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেসমেন্টে আয়নাঘর কিংবা গোপন বন্দিশালা রয়েছে এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। রোববার সকাল 10টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের টিম সেখানে যায় পানি নিষ্কাশনের কাজে। তারা বাড়িটির বেসমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানোর কাজ শুরু করে। কয়েক ঘন্টা চেষ্টার পর দুপুর 1:30টায় পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে জানায় ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ওই ভবনের বেসমেন্টে পানি অপসারণ করে আয়নাঘর বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস। সাবেক গভর্নর আব্দুর রব তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত 25 কর্মকর্তার নামে অভিযোগের ভিত্তিতে লকার খুঁজতে গিয়েও কোনো লকার খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। রোববার বিকেলে অভিযান শেষে এমন তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। গত 26 জানুয়ারি তল্লাশি চালানো হয় সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের লকারে। পাওয়া যায় 5 কোটি টাকার সম্পদ, 1 কেজির বেশি স্বর্ণসহ, যেখানে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও। এরপরই কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি করতে চেয়ে চিঠি দেয় দুদক। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যায় দুদকের 8 সদস্যের প্রতিনিধি দল। দিনভর কেন্দ্রীয় ব্যাংকের 25 জন কর্মকর্তার লকার তল্লাশি করে দুর্নীতি দমন কমিশনের 8 সদস্যের একটি প্রতিনিধি দল। অভিযান শেষে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের 25 জন কর্মকর্তা সহ সাবেক গভর্নর আব্দুর রব তালুকদারের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ভল্টে চেক করলেও খুঁজে পাওয়া যায়নি লকার। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন হবির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30 ইন্তেকাল করেন তিনি। রোববার দুপুর 12টায় বিপ্লবী কমিউনিস্ট লীগ কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। সিপিবি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বাম ঐক্য জোট, নারী মুক্তি সংসদ, যুব মৈত্রী, ছাত্রমৈত্রী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর 2টোয় জানাজা শেষে বেসপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। দর্শক, এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। মশার দাপট আমাদের কাছে নিত্য নৈমিত্তিক ঘটনা। মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে সচেতনতার প্রচার চলে বছরব্যাপী। তবে শুনতে অদ্ভুত লাগলেও সত্যি যে পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে শুধু মশাই নয়, কোনো পোকামাকড় বা সাপখোপও নেই। দেশটির নাম আইসল্যান্ড। এটি একটি মশাবিহীন দেশ। মশা বা পোকামাকড় সম্পর্কে এই দেশের লোকজনের এরকম কোনো ধারণা নেই। মশাবিহীন এই দেশটি হলো উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ওয়ার্ল্ড অ্যাটলাসের মতে এই বিক্ষিপ্ত জনসংখ্যার দেশটিতে প্রায় 1300 প্রজাতির প্রাণী রয়েছে, অথচ একটি মশার চিহ্নও নেই সেখানে। যদিও এর প্রতিবেশী রাষ্ট্র গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড এবং ডেনমার্কের মতো দেশগুলোতে প্রচুর মশা দেখতে পাবেন, কিন্তু আইসল্যান্ডের মশার অনুপস্থিতি অনেক গবেষকদের কাছে একটি আকর্ষণীয় বিষয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। তীব্র রোদে বেলা 1টা থেকে বেলস পার্ক মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার দর্শক। কখন আসবে ফরচুন বরিশাল টিম, কখন দেখা যাবে বিপিএল চ্যাম্পিয়ন তামিম মুশফিকদের। অপেক্ষা যেন আর শেষ হয় না। দীর্ঘ অপেক্ষার পর যখন নায়করা এলেন বেলস পার্ক, মাত্র 3-4 মিনিট থেকেই আবার বিদায় তাদের। যাদের দেখতে এত অপেক্ষা, এই ক্ষণিকের আশা নিয়ে বেশ ক্ষুব্ধ আর হতাশ বরিশালের ক্রিকেট দর্শকেরা। ক্ষোভে এক পর্যায়ে মঞ্চও ভাঙচুর করেছেন তারা। আজ দুপুর বেলা 1টা থেকে শহরের বেলস পার্কে মাঠে আসতে শুরু করেন ক্রিকেট ভক্তরা। আয়োজকদের হাক ডাকে সবার মনে ছিল অনেক আশা, বিশেষ করে তরুণ তরুণীদের ঢল নামে শহরে। বিকেল 4টার দিকে নগরের প্রাণকেন্দ্রে বিবির পুকুর থেকে 2টি লাল গাড়িতে যেতে দেখা যায় তামিমদের। বিকেল 4:15টার দিকে তারা মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে হাত নেড়ে আর ট্রফি দেখিয়ে খেলোয়াড়রা মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই বিদায় নেন। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।